স্নিগ্ধবিষ লেখিকা সানজিদা আক্তার মুন্নি পর্ব ২। সতর্কীকরণ, এই গল্পে অশালীন ভাষা ও গালাগালির ব্যবহার রয়েছে, তাই অনেকে এই গল্পখানা সকল পাঠকের জন্য উপযুক্ত নাও হতে পারে। পাঠকদের নিজ বিবেচনায় পড়ার অনুরোধ করা হচ্ছে। নাজহা চিৎকার করে উঠে বসে। ঘুমের মধ্যে পায়ে ব্যথা পেয়ে নাজহা থতমত খেয়ে ওঠে আর চট পাওয়ায় চিৎকার করে ওঠে। তৌসির ছিটকে সরে গিয়ে জিভে কামড় দিয়ে বলে, হায় রে, ডাকাতি করে ফেলছি রে, তালুকদারের মাইয়ার ঠ্যাং মনে হয় শেষ রে। এই বলেই তাড়াতাড়ি গিয়ে রুমের লাইট অন করে তাড়াতাড়ি নাজহার কাছে এসে বসে। নাজহার চিৎকার করে না, হুঁশে থাকলে এমন সামান্য ব্যথায় চিৎকার করতো না, কিন্তু ঘুমের মধ্যে ছিল তাই করেছে। অল্প ব্যথায় ন্যাকামি করার মেয়ে সিদ্দিয়া নয় বটে। নাজহা নিজের পায়ের দিকে তাকিয়ে নাক মুখ কুঁচকে ব্যথা সহ্য করে নেয়, তবে মনে মনে ভেবেই নেয় এই লোক বিয়ের দিন রাতেই ল্যাংড়া করে দিয়েছে, না জানি এ জীবন না কবে নিয়ে নেয়। তৌসির এক ঝলক নাজহার পায়ের দিকে তাকিয়ে তাড়াতাড়ি ওয়ার্ড্রোবের উপর থেকে বাম নিয়ে এসে নাজহার সামনে বসে। হাত বাড়িয়ে নাজহার পায়ে হাত দিতে যায়, কিন্তু নাজহা পা সরিয়ে নিয়ে বলে, থাক থাক থাক, আমি লাগিয়ে নিচ্ছি। নাজহাকে থাক থাক করতে দেখে তৌসির বিঘ্ন স্বরে বলে, তোমার পা সালামি নেওয়ার লাইগা ধরছি না, তাই থাক থাক মারাইও না। নাজহা কথাখানি শুনে খানিকটা রেগেই তৌসিরের হাত থেকে চিলের মতো টান দিয়ে বামটা নিয়ে বলে, আমি লাগিয়ে নিচ্ছি। এই বলে নাজহা বামের মুখ খোলে অল্প একটু নিজের বা পায়ের টাকনুতে লাগিয়ে দেয়। তৌসিরের এটা মোটেই সহ্য হয় না। তৌসির হাত বাড়িয়ে নাজহার পায়ে বার কয়েক হাত বুলিয়ে নাজহার গোড়ালি ধরে শক্ত করে টান দিয়ে ধরে। এতে পা যদি মুচকে যায় তবে ঠিক হয়ে যাবে। একে পায়ে তো পেয়েছে ব্যথা, এর মধ্যে তৌসির এভাবে টেনে ধরেছে, তার উপর তৌসির ওকে স্পর্শ করেছে। নাজহা দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে নিয়ে তৌসিরের হাত থেকে ঝাড়ি মেরে নিজের পা সরিয়ে নিতে নিতে বলে, আর কখনো আমার শরীর স্পর্শ করবেন না, এটা প্রথম, তাই কিছু বললাম না। তৌসির এটা শুনে ঠোঁট হেলিয়ে তাচ্ছিল্য করে বলে, ভাগ্য ভালো বেরি তোর যে তৌসির শিকদার তোর পা ছুঁইছে। আর এত ফ্যাত ফ্যাত করিস না, আমি তোর জামাই, ছুঁইলে খারাপ কিছু হইতো না। এই বলেই তৌসির উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে চলে যায়, আর নাজহা স্তব্ধ হয়ে বসে থাকে। তৌসির ওয়াশরুম থেকে এসে দেখে নাজহা একইভাবে বসে আছে। নাজহাকে বসে থাকতে দেখে তৌসির ওর দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে বিছানায় উঠে বলে, কি হলো, ঘুমাও না কেন? নাজহা এর কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে রয়। তৌসির এটার দেখে চিত হয়ে শুতে শুতে বলে, সবসময় শুনতাম বিয়ের দিন রাতে বউরা লাল শাড়ি পরে, কিন্তু তুমি কাফনের কাপড়ের মতো সাদা কাপড় কেন পরছ? নাজহা এটা শুনে দাঁত চেপে বলে, কারণ আমায় দাফন করা হয়েছে তাই কাফন পরছি। তৌসির নাজহার এই ঝাঁজ ধরা কথা শুনে বলে, ঝাঁজ আমার লগে দেখায়ও না, পরে কবে মাইরা টাইরা ফেলমু আর বউ মেরে ফেলার কলঙ্কিনী বই না যামু। নাজহা তৌসিরের কথায় কোনো উত্তর দেয় না, নিঃশব্দে ধীরে ধীরে উঠে যায়। তৌসির ওর টাকনু যে ভাঙেনি এটাই অনেক। নাজহা উঠে যায়, উদ্দেশ্য তাহাজ্জুদ পড়া। ও সবসময় ফজরের 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়ে। ফজর পড়ে, তেলাওয়াত করে, ইশরাকের নামাজ পড়ে একেবারে জায়নামাজ থেকে ওঠে। নাজহা নিজের ব্যাগ খোলে, মিসওয়াক নিয়ে ওয়াশরুমে চলে যায়, অজু করে বেরিয়ে আসে। নাজহা ভালো করেই জানে এখানে জায়নামাজ পাবে না, কারণ ও যে পাটিতে ঘুমিয়েছে সেটাই নামাজের। তাই চুপচাপ ব্যাগ থেকে নামাজের হিসাব বের করে পাটিতে বসে কাঁথা সরিয়ে নামাজে। তখনই মনে হয় একটা গুরুত্বপূর্ণ কথা, ইশরাকের নামাজের সময় কিভাবে দেখবে তা, কারণ এক এক দিক এক এক সময় থাকে, আর নাজহা সূর্য দেখে বোঝে না ওয়াক। তাই ফোনে নামাজের সময়সূচি নামক একটা অ্যাপে সময় দেখে নেয়, কিন্তু এখন তো মোবাইল নেই। নাজহা ধীরে ধীরে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে তৌসিরের দিকে তাকিয়ে বলে, এরে হুনরানি। তৌসির নাজহার ডাক শুনে চোখ না খুলেই বলে, জি হুনরাম। নাজহা ইতস্তত বোধ নিয়ে বলে, আপনার ফোনটা দিবেন, আমি টাইম দেখব নামাজের। তৌসির এটা শুনে চোখ খুলে বালিশের পাশ থেকে একটা ফোন বের করে দেয়। নাজহা ফোন দেখে আঁতকে ওঠে। ফোনের যে করুণ অবস্থা, এটা দেখেই নাজহার কান্না চলে আসার উপক্রম। স্যামসাং গ্যালাক্সি S8 ফোন, সেই 2017 সালের মডেলের ফোন। এর মধ্যে টাচ ফাটা, ভয়াবহভাবে ফাটা ছেঁড়া। মনে হচ্ছে কেউ নিজের যত ক্ষোভ আছে সব ঢেলে দিয়েছে এই ফোনে। এই ফোন কিভাবে তৌসির ইউজ করে নাজহা খুঁজে পায় না। নাজহা বিস্ময়ে ফোনের দিকে তাকিয়ে থাকলে তৌসির বলে, কি হইল নাও? নাজহা ফোনটি হাতে নিয়ে আমতা আমতা করে বলে, এই ফোনে কি প্লে স্টোর আছে? তৌসির নাজহার প্রশ্নে চোখ মুখ কুঁচকে বলে, ওইটা আবার কোন বাল? এটা শুনেই নাজহার মেজাজ তিক্ত হয়ে যায়। লোকটা এমনি কেন সব সময় গালি দেয়? নাজহা তৌসিরের ফোন তৌসিরের পাঁজরের ওপর রেখে বলে, থাক, লাগবে না আমার। এই বলেই নামাজে এসে দাঁড়ায়। তৌসির নাজহার এমন অদ্ভুত আচরণ দেখে মোবাইলটা পাশে রাখতে রাখতে বলে, কি এক অদ্ভুত চিজ জুটাইলে দয়াল তুমি আমার কপালে।
এই বলে বাঁ পাশে কাত হয়ে শুয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর চোখ আপনা আপনি খোলে, নাঝার দিকে চলে যায়। এতে বেশ বিরক্ত হয় তৌসির, নিজের চোখের উপর মন শোধায়। তালুকদারের মাইয়া কালা জাদু টাদু করলো না তো আবার? তালুকদাররা পড়েছেন আজ অনেক বড় বিপদে, যদিও এই বিপদের সূচনাদাতা ওনারাই। আসলে নাঝার বড় দাদির 4 নম্বর ছেলে, মানে নাঝার 4 নম্বর চাচার বড় ছেলে ইকরাবের পছন্দ নাঝাকে। নাঝার যখন বয়স 11 তখনই ওই নাঝাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে। পরিবার অবস্থা বেগতিক দেখে ইকরাবকে সবাই বুঝিয়ে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেন পড়াশোনার জন্য। ওর নানা বাড়ির মানুষও আছেন ওখানে সেই সুবাদে। তবে কথা দেন নাঝা ইন্টার শেষ করলেই ওর সঙ্গে ওকে বিয়ে দেবেন। আজ আগস্টের 2 তারিখ। ওর চাচা নোমান আর সাফা বিয়ে এবং নাজহা তৌসিরের বিয়ের 1 তারিখে হয়েছিল, কিন্তু ও জানতো শুধু চাচার বিয়ে, তাই সারপ্রাইজ দিতে সবাইকে না জানিয়ে বিয়ের দিন আসতে চেয়েছিল। কিন্তু কিছু ইস্যুর জন্য বিয়ের পরের দিন আসে। ওকে হঠাৎ দেখে তালুকদার বাড়ির সবার অবস্থা যায়, কারণ ও নাজহার জন্য পাগল। ওর মরণ হয়ে যাবে সত্যটা জানলে, কিন্তু সত্যটা চাপানো সম্ভব না। ইকরাবকে বলে দেওয়া হয় সত্যটা। ওর মাস্টার চাচু নাদির এই কথাটি ওকে বলেন, কারণ আর কারো মুখ দিয়ে আসছিল না এই ভয়াবহ বাণী। উনি সাহস নিয়েই বলেন। যেই মুহূর্তে ইকরাবের কর্ণপাত হয়, ইকরাব আসলে নাজহার তৌসির শিকদারের সাথে বিয়ে হয়ে গেছে, সেই সময়ে ইকরাব কিছু মুহূর্ত সবার দিকে একদৃষ্টিতে চোখ বড় করে স্থবির চোখে তাকিয়ে রয়। আর তারপরেই জোর শ্বাস টেনে ফ্লোরে লুটিয়ে পড়ে জ্ঞানশূন্য হয়ে। ওর মন এই ভার আর সহ্য করতে পারেনি, তাই এভাবে লুটিয়ে পড়েছে। দম বন্ধ হয়ে আসছিল, সব মিথ্যা মনে হচ্ছিল। বর্তমানে তালুকদাররা নিজেদের বাড়ির ওপরের করিডোরের সোফায় ওকে নিয়ে শুয়েছেন। ওর জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরতেই ইকরাব লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে নাঝাকে খুঁজতে খুঁজতে বলে, আমার ফুল কোথায়? আমার ফুলকে তোমরা কি করলে? ওকে আমার সামনে আনো, ওকে আমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। অনেক বছর ওর চাঁদ মুখখানা পরখ করি না। এটা শুনে নাঝার বাবা সিদ্দিক তালুকদার এগিয়ে এসে বলেন, বাবারে, ওর বিয়ে হয়ে গেছে। এটা শুনে ঠিকই ইকরাব কিন্তু বিশ্বাস করে না একটু। তাচ্ছিলের হাসি দিয়ে বলে, কেন মজা করছেন চাচা? আপনার মেয়ে তো আমার স্ত্রী হবে, আর অন্য কারোর সাথে কেন বিয়ে হবে? ওর মোল্লা চাচু নাহিদ সাহেব এসে এগিয়ে বলেন, ইকরাব, এটাই সত্য। সাহেবকে বিয়ে করানোর জন্য এমনটা করতে হয়েছে, মেয়ের বদলে মেয়ে দিতে হয়েছে। এর মধ্যে সামনে নির্বাচন। ইকরাব এটা শুনে স্তব্ধ চোখে সবার দিকে তাকিয়ে রয়। ওর ফুল আর ওর নেই। মন বারবার শোধায়, ওহে আমার অন্তরের ফুল, আজ কারো ঘর ফুল হয়ে গেছে। তুমি শূন্য, আজ তুমি শূন্য। ইকরাব পিছনে ঘুরে চিৎকার করে বলে, আমার অন্তরের ফুল যখন অন্য কারো ঘর ফুল হয়ে গেল, তাহলে আমি বেঁচে থেকে কি করব? এ বলেই ইকরাব করিডোরের রেলিংয়ের দিকে ছুটে যায়, উদ্দেশ্য লাফ দেওয়া। কিন্তু এর আগে ওকে ওর চাচা ধরে পিছনে নিয়ে আসেন। ওরা ওকে বোঝান, এমন করিস না, এটাই নিয়তি। ইকরাব সবার থেকে নিজেকে ছাড়িয়ে মাটিতে 2 হাঁটু গেড়ে বসে পড়ে। কিছু সময় স্তব্ধ হয়ে বসে আবারও মাটিতে লুটিয়ে মাছের মতো ছটফট করতে শুরু করে। একটা পাখির গায়ে তীর বিঁধলে যেমন সে মাটিতে পড়ে ছটফট করে, ইকরাব নিজের সব বিশ্বাস হারিয়ে এভাবে ছটফট করতে করতে চিৎকার করে বলে, তোমরা আমায় নিঃস্ব করে দিলে, তোমরা আমার সবটুকু শেষ করে দিলে, তোমরা আমার সবটুকু বিশ্বাস ভেঙে দিলে, আমায় মৃত লাশ বানিয়ে দিলে। কি করে তোমরা এমনটা করতে পারলে? আমার ফুলকে তোমরা তোমরা এ বলেই ইকরাব চিৎকার করে কেঁদে ওঠে। পুরুষরা বুঝি আবার কাঁদে? হ্যাঁ, কাঁদে। এই যে কাঁদছে ইকরাব, নিজের সবটুকু ভরসা হারিয়ে কাঁদছে। কাঁদছে ওর কিশোর বয়সের আবেগ আর যুবক বয়সের ভালোবাসা আজ অন্য কারো। ওর সবটুকু শেষ হয়ে গেছে, সব। দম বন্ধ হয়ে আসছে। বর্তমানে প্রতিটি শ্বাস প্রশ্বাস বিষের মতো তীব্র যন্ত্রণা লাগছে। ইকরাব ওর আব্বার দিকে তাকিয়ে বলে, আব্বা, ওর বিয়ের জন্য লাল শাড়ি যখন কিনলে, তখন তোমার আমার জন্য কাফনের কাপড় কেন কিনলে না? তোমরা মানুষ নয়, তোমরা তো সবাই রক্তচোষক, তোমরা আমার সব শেষ করে দিয়েছো। ইকরাব চিৎকার করে বুক ফাটিয়ে বলে, ওকে এই মুহূর্তে এনে দাও, নয়তো আমার জীবন্ত দাফন করে দাও। সবাই স্তব্ধ হয়ে ওর এমন ছটফটানি দেখছেন। ইকরাব চিৎকার করে কেঁদে বলে, আমার অন্তরের ফুলকে কি করে তোমরা অন্যের ঘরের ফুল বানিয়ে দিলে? তোমরা এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারো? তোমরাই তো কথা দিয়েছিলে যে আমার ফুল শুধু আমার। তাহলে আজও অন্য কারো কি করে হয়? আমি ওকে প্রচণ্ড ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি। আমার পক্ষে ওকে ছাড়া থাকা সম্ভব নয়। ইকরাব পাগলের মতো বলে, ওর বিয়ে হয়েছে তো কি হয়েছে? তালাক দিয়ে নিয়ে আসো, তারপরে ওকে আমার করে দাও। আমি শুধু আমার ফুলকে চাই, শুধু ওকে চাই। এই বলেই ইকরাব হাঁপাতে থাকে, হাঁচি দিতে থাকে, সাথে সাথে ওর নাক দিয়ে গল গল করে রক্ত ঝরতে শুরু করে। রক্তচাপ বেড়ে যাওয়ায় অতিরিক্ত আবেগ, কান্না বা মানসিক চাপের কারণে হঠাৎ করে রক্তচাপ বেড়ে গেলে নাকের ভেতরে রক্তনালীগুলো ফেটে রক্ত বের হয়। আর এমন ইকরাবের সাথেও হলো। ইকরাবের বাবা নাহিদ সাহেবকে বলেন এটা দেখে। নাহিদ এই
যা তাড়াতাড়ি ঘুমের ইঞ্জেকশন লইয়া আয়, নাহিদ তাড়াতাড়ি নিজের রুমের দিকে যান। ইকরাম এটা শুনে তাচ্ছিলের হাসি দিয়ে বলে, ও আব্বা, আমি চিরতরে ঘুম পাড়িয়ে ফেলো, আমি আর বেঁচে থেকে কি করব। ইকরামের বাবা ইকবাল সাহেব ওকে কিছু বলতে যাবেন, তখন ওর আরও রক্ত গড়িয়ে পড়ে। ইকরাম ঢোক গিলে বলে, আব্বা, হয়তো আমার বুকে আমার ফুলকে এনে দাও, নয়তো আমায় কাফনে মোড়াও। নাহিদ চাচা ইঞ্জেকশন নিয়ে আসেন, আর সাথে সাথে ৩-৪ জন ইকরামকে ধরে চেপে ধরে ইঞ্জেকশন দিয়ে দেন। ইকরামের মাথা তিরতির করে ভারী হয়ে আসতে থাকে। ইকরামের দৃষ্টি ঘোলাটে হয়ে আসে। ইকরাম ঘোলাটে নয়নে সবার দিকে তাকিয়ে বলে, এই ঘুম আর না ভাঙুক, এই ঘুমই চিরন্তন হয়ে রোক। দৃষ্টি লেগে আসবে তখন আবারও বলে ওঠে, যে ফুল আমার হয়নি সে ফুল আর কারো না হোক। এই বলে ইকরাম বুক চেপে ধরে। বুকে প্রচুর ব্যথা করছে। বুক খাবলে ধরেই ইকরাম চোখ বুজে নিদ্রায় ডুব দেয়। ওর এতটা বছরের ভালোবাসা আজ বৃথা। নাঝা দাঁড়িয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে। এই ড্রেসিং টেবিলটা একটু আগেই ওর দাদা শ্বশুর এনে দিয়েছেন কয়েকজনকে দিয়ে, যাতে ওর অসুবিধা না হয়। এখন বেলা 12টা বাজে। নাঝা গোসল করে নিয়েছে। ওকে তড়িঘড়ি করে গোসল করানো হয়েছে। একটু পর ওর বাড়ি থেকে টিফিন নিয়ে আসবেন বাপ চাচারা, আর এখন এই বাড়ি থেকে তাদের বাড়ি নিয়ে গিয়েছেন। নাঝা একটা সাদা গোল ড্রেস আর কালো সালোয়ার পরেছে। ভিজে চুল তাই খোলাই রেখেছে। নাঝাকে চুড়ি পরার জন্য বলা হয়েছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নাঝা আপন মনে আস্তে আস্তে চুড়িগুলো হাতে পড়ছে। এদিকে তৌসিরও রুমে রেডি হচ্ছে। তৌসির পরেছে সাদা লুঙ্গি। এমনিতেই তো চেকের পরে, কিন্তু সাদা বেশিই পরে। সাদা পাঞ্জাবি আর পাঞ্জাবির উপর কালো মুজিব কোট, পায়ে লেদারের জুতো। এই জুতো আবার ডার্বি জুতো। এই জুতোখানা তৌসিরকে ওর মেজো চাচা গিফট দিয়েছিলেন। গত সপ্তাহে ইংল্যান্ড থেকে আসার সময় নিয়ে এসেছেন, কারণ ইংল্যান্ডে এই জুতো জোড়া সেরা ক্লাসিক ও হ্যান্ডক্রাফটেড পাওয়া যায়। এর মধ্যে শত বছরের পুরনো গুডিয়ার ওয়েল্টেড লেদার জুতো, হাতে তৈরি, দাম $800, যা বাংলাদেশি টাকায় আনুমানিক ৮৮,০০০ হবে। তৌসি নিজের কোট ঠিক করতে করতে আয়নার দিকে তাকায় এক নজর। তাকিয়ে কিছু সময় তাকিয়েই রয়। নাঝা নিজের মতো চুড়ি পরছে। তৌসি নাঝার বাদামি কোমরের নিচ অব্দি চুল দেখে অপলক নয়নে সেই চুলের পানেই তাকিয়ে রয়। বেশ আকর্ষণীয় বটে এই কেশ তরঙ্গগুলো। ঢেউ খেলানো চুলগুলো বেশ সুন্দর সুন্দর লাগে তৌসিরের চোখে। নাঝার পরনে গোল ড্রেস, ওর খোলা ঢেউ খেলানো বাদামি চুলগুলো তৌসিরের চোখ বারবারই আটকে নেয়। তৌসির মনে মনে বলে ওঠে, সিদ্দিক তালুকদার কোনো বাল পারুক আর না পারুক, এক চিজ জন্ম দিছে, মারাত্মক মাইরি। নাঝা চুড়িগুলো হাতে পড়ছে আর মনে মনে বলছে, কতটা দুর্ভাগ্য আমার, আজ আপনার নামে চুরি পরা হাত দয় এক দানবের নামে পড়তে হচ্ছে। আপনার আর আমার পাওয়া হলো না মশাই। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় শুধু আমার চোখ আপনাকেই খুঁজছিল। এতটা পাষাণ কেন আপনি? কেন আমার নজরের বাইরে চলে গেলেন? শেষবারের মতো আমায় দেখা দিলে কি এমন ক্ষতি হতো? কেন দেখা দিবেন? পারবেন না তো অন্য কারো হতে আমায় দেখতে? তাই বোধহয় সরে গিয়েছিলেন। নাঝাকে বিড়বিড় করতে দেখে তৌসির কিছুটা এগিয়ে এসে বলে, কি লো তারেকদারের মাইয়া, কি বিড়বিড়াও? নাঝা দীর্ঘশ্বাস ফেলে মুখ তুলে আয়নায় তাকায়। কিছু মুহূর্ত তাকিয়ে থাকে। লোকটাকে বেশ সুন্দরী লাগে। জিম করা বডি, নেতা নেতা একখানা ভাব। অবশ্য নেতাই তো। ধুতি স্টাইলের মতো লুঙ্গি পরা, পরনে সাদা পাঞ্জাবি, তার উপর গুছিয়ে পরা কালো মুজিব কোট, যেটাকে অনেকে নেহেরু কোটও বলে। মুখে দাড়ি অল্প, এই অল্প দাড়ি বলে দিচ্ছে এ হয়তো কিছুদিন আগেই মুখ শেভ করা হয়েছে। চুলগুলো আলতো এলোমেলো, ফর্সা সুন্দর, মুখের গঠনও বড্ড সুন্দর। কিন্তু এসব সৌন্দর্য পানসে নাঝার চোখে, কারণ ওর চোখে যে এক শ্যামপুরুষের স্নিগ্ধতায় বিভোর। নাঝা নিজের মনে মনেই শোধায়, পৃথিবীর সব পুরুষের সৌন্দর্য তুচ্ছ আমার ভালো লাগা মহাশয়নী রে। নাঝা কিছু সময় ধ্যানে থেকে মাথা নাড়িয়ে নাবোধকভাবে বলে, না কিছু না। তৌসির নাঝার দিকে আয়নায় আর চোখে তাকিয়ে বলে, তোমার আবার কোনো লাংটাং ছিল না তো বিয়ের আগে? তার বিরহে মরতাছ না তো আবার? লাং শব্দটা শুনে নাঝার মেজাজ তুঙ্গে উঠে যায়। তিক্ত সুরে পিছনে ঘুরে তৌসিরের পানে কটমট করে তাকিয়ে বলে, চরিত্রহীনের তকমা দিবেন না। তৌসির নাঝাকে রেগে যেতে দেখে বলে, ও আমার শাওয়ার আইগা যাও কেন? ভালো কথাই তো জিগাইলাম। নাজহা তৌসিরের কথায় দ্বিগুণ রেগে গিয়ে বলে, নিজের মুখের ভাষাটা ঠিক করুন। দুঃখিত, মুখের ভাষা ঠিক করা সম্ভব নয়। নাজহা এটা শুনে কিছু বলে না, চুপচাপ পাশ কেটিয়ে চলে যেতে নেয়। কারণ তৌসিরের সামনে দাঁড়ালেই রাগে গা জ্বলবে। নাজহা যেতে নেয়। তৌসির তখন বলে ওঠে, শোনো তালুকদারের মাইয়া, এমন সাপের মতো ফ্যাত ফ্যাত কইরো না, পরে সাপের মতো পাড়া দিয়া মাইরা ফেলমু। নাজহা এটা শুনে তৌসিরের দিকে তাকিয়ে বলে, রাতে তো মেরেই ফেলেছিলেন। মাইরা ফেলার ইচ্ছা থাকলে পায়ে না দিয়া গলায় পাড়াটা বসাইতাম। নাজহাই এই বাণী শুনে উত্তর দেয়, তো বসাইলেন না কেন? তৌসির হেসে বলে, তোমারে মাইরা ফেললে আমি বউ পামু কই? এমনি সাত কপালের দৌড়ে তোমার মতো চান মুখ পাইছি। নাজহার কোনো উত্তর দেয় না, চুপচাপ বিছানায় বসে পড়ে।
ভেতরটা কুড়ে কুড়ে ক্ষয় হয়ে যাচ্ছে কষ্টে, নিজে পেয়েও না পাওয়ার যন্ত্রণা তীব্র। কিছু মুহূর্ত পর তৌসিরের ছোট চাচা নাজেম আর ছোট মামা মিনহাজ বসে আছেন শিকদার মহলের ছাদের এক কোণে সোফায়। নাজেম চাচা মদ গিলছেন এক হাতে, অন্য হাতে সিগারেট টানছেন। ওনার মুখোমুখি সোফায় তৌসির বসে আছে, তার পাশেরটায় মিনহাজ মামা বসে আছেন। মিনহাজ মামা একটা সিগারেট তৌসিরের দিকে এগিয়ে দিয়ে বলেন, নে টান দে। তৌসির সিগারেট হাতে নিয়ে অন্যদিকে ছুঁড়ে মারে আর নাক মুখ কুঁচকে বলে, দূর, তুমি তো জানো এসব বালসাল সাইপাস আমি গিলি না, এগুলো গিললে বুকে জ্বালা ধরে যায়, পরে আর কিছু মুখে নিতে পারি না। নাজেম চাচা ওর কথা শুনে হেসে বলে, নেশার ব্যবসা করিস আর নেশা করিস না, তাইলে আসল নেশার স্বাদ পাইবি কেমনে? মিনহাজ মামা বলে ওঠেন, আমি খুঁজা পাই না ও নেশার এই তীব্র স্বাদ কেন নেয় না। তৌসির বিরক্ত নিয়ে বলে, ধুর, এসব খাইলে মাথা টাথা ঠিক থাকে না, তোমরাই গিলো, আমি এগুলোর মধ্যে নাই। নাজেম চাচা বলে ওঠেন, আচ্ছা বাদ দিয়ে এগুলা, আগে ক বউ পছন্দ হয়েছে? তৌসির ওনার কথায় উত্তর দেয়, হ চাচা, বউ তো মারাত্মক পছন্দ হয়েছে, কিন্তু সংসার করবার যোগ্য হয়েছে না। মিনহাজ মামা ওর কথায় ভ্রু কুঁচকে বলেন, কেন যোগ্য না কেন? তৌসির বিরক্ত সুরে বলে, আরে সংসার কেমনে করমু, ওর বয়স আর আমার বয়স দেখছো কত ছোট ও, এই জীবনে আর সংসার হইতো না। আচ্ছা এগুলা বাদ, তোমরা কও, তোমরা বিয়া করবা কবে? আমি তো কাম সাইরা নিলাম। মিনহাজ মামা ঠাস করে টি টেবিলের ওপর হাতা থাকা গ্লাস রাখেন। চোখ মুখ লাল হয়ে গেছে ওনার, অতিরিক্ত সুন্দর বিধায় একটু খেলে এমন লাল নীল হয়ে যান মামা। মিনহাজ মামা আবার মারাত্মক সুন্দর, তবে আজ পর্যন্ত কোনো রমণী উনি পাঠাতে পারেননি। উনি ব্যর্থ ওনার অভ্যাসেই, মেয়েদের সাথে কথা বলার স্টাইলটাও জানা নেই। দু একখানা পাত্রী দেখা হয়েছিল, কিন্তু পাত্রীর সাথে কথা বলতে গিয়ে বলবেন বাপের নাম, বলেছেন দাদার নাম, তাই আর বিয়ে করা হয়নি। উনিও আর করতে চান না, কিন্তু বয়স 30-এর উপরের দিকে দৌড় দিচ্ছে। মিনহাজ মামা আবার তৌসিরের ছোট, আর নাজেম চাচা তৌসিরের 1 বছরের বড়। উনি নেতা মানুষ, ওনার রাজনীতি আর দুর্নীতি সব, সংসার বউ বাচ্চা এগুলোতে তিনি রাজি নন, তাই আর কি করা, উনি আছেন ওনার মতোই। নাজেম চাচা তৌসিরকে বলেন, শোন, দুইটা বাটিয়ালি থাইকা আইছে, এখন কি করবো ওগো? তৌসির সন্দেহ ভরা চোখে বলে, ওরা নিজের ইচ্ছায় আইছে তো, কন্ট্যাক্ট সাইন করছে তো। হ, ওরা নিজেই আইছে, আমরা কাউরে ধইরে আনি নাই। তাইলেও গড়ে আলমের ফার্ম হাউসে পাঠাইয়া দাও, আলম 5 লাখ দিছে আমারে, এর মধ্যে ওদের দুজনে 2 দিয়া দিও। মিনহাজ মামা বলেন, এগুলো বাদ দে ভাই বাবারা, ল্যাবের কি হইল? দাঁতের টাইট কেন, কাম হইছে নাকি? তৌসির তিক্ত সুরে বলে, ল্যাবের কথা আর কইও না, ওগুলো ডাক্তার না, সবগুলো উলুর বলদ, শাওয়াগুলো কোনো কামের না।